ট্যুরিজম অ্যান্ড পিস। সুপ্রিয় দর্শক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ ২৭ সেপ্টেম্বর সারা দেশব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ট্যুরিজম দিবস ২০২৪। দর্শক, আমরা জানি যে ট্যুরিজম বাংলাদেশের অনেক বড় একটা সম্ভাবনার খাত হতে পারে যদি আমরা প্রপার প্ল্যানিং করি এবং সেটার এক্সিকিউশন করি। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের একটি বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে চ্যানেল আইয়ের মাধ্যমে। পুরো অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত সেরিন। এবং দর্শক, আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন তিনজন অভিজ্ঞ গেস্ট, পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। শুরুতে আমার সাথে আছেন আবু তাহের মোহাম্মদ জাবের, অতিরিক্ত সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। যুক্ত আছেন সাখাওয়াত হোসাইন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউনিক গ্রুপ, কো চেয়ারম্যান, বাংলাদেশ আন্তর্জাতিক হোটেল অ্যাসোসিয়েশন। এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন পারভেজ এ চৌধুরী, প্রিন্সিপাল কনসালটেন্ট, এক্সপেরিয়েন্স বাংলাদেশ। শুরুতে আজকে যেতে চাই আবু তাহের মোহাম্মদ জাবের। যেহেতু এবারের প্রতিপাদ্য হচ্ছে ট্যুরিজম অ্যান্ড পিস, ট্যুরিজমের সঙ্গে পিস আসলে কিভাবে সম্পর্কিত, কিভাবে সামঞ্জস্যতা এলো, বা এবারের এই প্রতিপাদ্যের মেইন থিমটা আসলে কি? ট্যুরিজম বিকাশের জন্য শান্তি প্রয়োজন। যখন একজন মানুষের আর্থিক সঙ্গতি থাকে বেড়ানোর জন্য, সব কিছুই রেডি, কিন্তু পরিবেশ অশান্ত, সেখানে কিন্তু আর ট্যুরিজম হবে না। সেজন্য আমরা মনে করি যে ট্যুরিজমের জন্য শান্তি অপরিহার্য ট্যুরিজম বিকাশের জন্য। অন্যদিকে আরেকটা বিষয়কে আমরা গুরুত্ব দিই, সেটা হচ্ছে বা আমরা উপলব্ধি করি, সেটা হচ্ছে যখন কোনো একটা অঞ্চলের মানুষ বা কোনো কমিউনিটির মানুষ এটা উপলব্ধি করে যে তার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ট্যুরিজমটা জরুরি, অথবা ট্যুরিজমের মাধ্যমে তার অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, তখন তারা সক্রিয় হবে শান্তি রক্ষার জন্য। কারণ শান্তি যদি না থাকে তাহলে সেখানে ট্যুরিস্ট যাবে না এবং তার অর্থনৈতিক সমৃদ্ধিটাও হবে না। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় আমরা মনে করি যে যারা ট্যুরিজমের স্টেক হোল্ডার, অর্থাৎ ট্যুরিজমে যারা বিনিয়োগ করেন, তাদেরও কিন্তু রাষ্ট্রের উপরে, সরকারের উপরে অনেক প্রভাব থাকে এবং তারা তাদের দেশের, যে কোনো দেশের সরকার বা রাষ্ট্রকে প্রভাবিত করতে পারেন যাতে শান্তি রক্ষা করা হয়, যাতে সেখানে ট্যুরিস্টরা আসে। এর একটা বড় উদাহরণ হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা একটা অশান্ত পরিবেশের মধ্যে, সেখানেও কিন্তু শান্তিটা ট্যুরিজমের জন্যই আসছে। তো আমরা মনে করি যে এখন যে পরিস্থিতি বিশ্বব্যাপী, সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সময় উপযোগী। বাংলাদেশে ট্যুরিজমের দুইটা বিষয়কে আমরা গুরুত্ব দেই, একটা হচ্ছে কর্মসংস্থান আর একটা হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন। বৈদেশিক মুদ্রা অর্জনের বিষয়টা যদি বিদেশি ট্যুরিস্ট না আসে সেটি সম্ভব নয়। এই মুহূর্তে মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনার কাছে আমি একটু জানতে চাই, এখানে যারা বসে আছেন তার মধ্যে আমার মনে হয় যে একদম ট্যুরিজম নিয়ে রুট লেভেলে আপনি বা আপনাদের গ্রুপ যারা বেসরকারি প্রতিষ্ঠান আপনারা কাজ করে থাকেন, যে বাংলাদেশের জিডিপিতে মাত্র ৩ থেকে ৪% অবদান হচ্ছে ট্যুরিজম খাত। যেখানে আমরা যদি স্যার যেটা বললেন শ্রীলঙ্কার কথা, নেপালের কথা, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা যদি বিবেচনা করি, তাদের থেকে বাংলাদেশ অনেক পিছনে আছে। বাংলাদেশের ট্যুরিজম সেক্টরের সমস্যা হলো মেইনলি যদি আপনি ধরেন 5টা সমস্যা। 1 নম্বর সমস্যা হলো এদেশের পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য যা কিছু দরকার, এটা যদি আপনি ওয়াগো বিফ বলেন, এটা যদি আপনি অ্যাঙ্গাস বিফ বলেন, অথবা স্যামন ফিশ বলেন, বা অন্যান্য ফিশ এবং যা ইনগ্রেডিয়েন্ট, এগুলো বিদেশ থেকে আমাদের আমদানি করতে হয়, যেহেতু আমাদের ফরেন গেস্টকে এন্টারটেইনের কথা আমরা বলছি। তাহলে এটা হলো বৈদেশিক নির্ভরতা একটা। 2 নম্বর হলো যখন বিদেশ থেকে আমরা কোনো কিছু আমদানি করতে যাই, সেখানে অনেক পরিমাণে ট্যাক্স আছে, এআইটি, এবং সেলের সময় ট্যাক্স দিতে হয়, ইম্পোর্টের সময় ট্যাক্স দিতে হয়। এটা হলো 2 নম্বর সমস্যা। তাহলে আমদানি নির্ভরতা একটা, আর একটা হলো ট্যাক্সের সমস্যা। 3 নম্বর হলো আমাদের দেশের দক্ষ মানব সম্পদ যেটা, সেটা করার জন্য গভর্নমেন্ট, বেসরকারি সবাই কাজ করছে, কিন্তু নলেজ লেভেলটা ওইভাবে ক্রিয়েট হচ্ছে না, বিকজ আমাদের দেশের ট্যুরিজমকে ওইভাবে এক্সপান্ড করা যাচ্ছে না। 4 নম্বর হলো এ দেশের যে ট্যুরিস্টদের যে ফ্যাসিলিটি থাকা দরকার, যেমন ধরেন আপনি ট্যুরিস্ট বাস, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, বা এক জায়গায় গিয়ে থাকা, রাঙ্গামাটি গিয়ে যে ট্যুরিস্ট থাকবে ওরকম স্ট্যান্ডার্ড হোটেল, বিদেশিদের কিছু কথা বলছি, সেটা নেই। আর নাম্বার 5 যেটা ওভারঅল, সেটা হলো ট্যুরিস্ট স্যাটিসফ্যাকশনের জন্য যে গভর্নমেন্ট এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো
মানে পিপিপিতে কাজ করা, যেটা পাবলিক প্রাইভেট Private পার্টনারশিপে যে partnership। কাজ করা, এটা শুধু কাগজে পত্রে আছে, এটা কিন্তু বাস্তবায়ন বাস্তবে নেই। নেই। আচ্ছা। এই 5টা হলো মেইন সমস্যা। এই সমস্যাগুলোকে সমাধান করতে পারলে, এবং আমরা জানি এগুলো কিভাবে সমাধান করা যায়, কারণ আমরা ফিল্ড লেভেলে কাজ করছি, আমরা প্র্যাকটিক্যাল কাজটা করছি এবং দেখছি কিভাবে এই কাজটা করানো যায়। Right। তো সেই কাজটা করতে পারলে গভর্নমেন্টের, আপনি বললেন যে 4% জিডিপিতে অবদান, সেটা ডাবল ডিজিট করানো সম্ভব শুধু 2 থেকে 3 বছরের মধ্যেই, মানে 10% প্লাস করা সম্ভব। Exactly। আরেকটা ব্যাপার হলো বাংলাদেশের আমরা যারা মানুষ, আমরা যখন বলছি বিদেশিদেরকে অ্যাট্রাক্ট করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, সেখানে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার হয়, কমিউনিকেশন। এটা নট অনলি ইংলিশ, আমরা চাইনিজ শিখতে পারি, জাপানিজ শিখতে পারি, কোরিয়ান শিখতে পারি, আমরা স্প্যানিশ শিখতে পারি, আমরা বহু ভাষা জানি না, এটা একটা প্রবলেম হয়। আমাদের দেশে এক্সপার্ট ট্যুর গাইড যেটা, সেটা নেই। আরেকটা কথা হলো, এই ধরনের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে পড়ালেখা করে যারা আসছেন, ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে, ইনস্টিটিউশন থেকে, তারা কাজের জায়গা খুঁজে পায় না বিদায় প্রবলেম হয়। যেমন আমাদের সিইও মহোদয় যেটা বললেন ট্যুরিজম বোর্ডের, যে একটা হলো কর্মসংস্থান ক্রিয়েট করা, আর একটা হলো বৈদেশিক মুদ্রা অর্জন করা। তো কর্মসংস্থান ক্রিয়েটের এটা সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে এদেরকে কিভাবে দক্ষ জনশক্তি করে আমরা বিদেশে পাঠাতে পারি, এক্স্যাক্টলি। সেটাও আমাদেরকে খেয়াল করতে হবে। এবং যারা প্রাইভেট উদ্যোক্তা আছেন এবং ইনভেস্ট যারা করতে চান, তাদেরকে প্রণোদনা দিয়ে গভর্নমেন্ট কিভাবে এই ইন্ডাস্ট্রিকে আরও এস্টাবলিশ করবে, সেটা দেখা দরকার। যেমন আমাদের বর্তমান সিইও মহোদয় এবং আগের সিইও মহোদয়রা কাজ করে গিয়েছেন ট্যুরিজম বোর্ড দিয়ে বাংলাদেশের ট্যুরিজমকে ফ্লারিশ করার জন্য, কিন্তু ওনারাই তো লাস্ট অথরিটি না। এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে প্রায় 30টা মন্ত্রণালয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, যার ফলে হয় কি, এক মন্ত্রণালয় সাপোর্ট দেয়, আরেক মন্ত্রণালয় এটা কেন তার যেন কাছে আমার কাছে সেকেন্ডারি যেটা হয়। মনে হয় যে কেন যেন এই সেক্টরটা যদি অনেকগুলো ফাইল দেয়া হয়, সবার শেষ বা লিস্ট প্রায়োরিটি অপশনে থাকে ট্যুরিজম সেক্টর, জি, জি। যেটা হবার কথা ছিল বাংলাদেশের ফার্স্ট প্রায়োরিটি অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি। দারুণ বললেন, আমি আবারও আসবো আপনার কাছে, তবে মিস্টার পারভেজ আপনার কাছে যেতে চাই। মিস্টার সাখাওয়াত হোসেনের কথার রেশ ধরে আমি একটু বলতে চাই যে বাংলাদেশে প্রায় 7টা পাবলিক ইউনিভার্সিটি, 10টা প্রাইভেট এবং ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে প্রায় 14টা কলেজ রয়েছে, যেখানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করানো হয়। এবং আমার জানা মতো প্রতি বছর প্রায় 1000-এর মতো গ্রাজুয়েট বের হয় এই সাবজেক্টের উপর। আবার আমাদের দেশ থেকে অনেকে দেশের বাহিরে পড়াশোনা করতে যায়, মাস্টার্স করতে যায় এই সাবজেক্টে। সো এত রিসোর্স বা এত দক্ষ জনশক্তি, সেটা আসলে সরকারিভাবে কি আমরা কাজে লাগাচ্ছি? আমাদের কাজের যে পরিসর আর সরকারি কাজের পরিসর, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা সিনক্রোনাইজ করতে হবে একসাথে কাজ করতে হলে। তো এই যে 30টা মন্ত্রণালয়, এর একটা বড় গ্যাপ। আসলে সবাই একসাথে কাজ করলে খুব সহজে দেশকে মানে গড়ে তোলার সুযোগ আছে। আপনি যেটা বলছেন যে প্রশিক্ষণ বা এইগুলো যে রয়েছে, এগুলো প্র্যাকটিক্যাল প্রশিক্ষণটা কিন্তু সবচেয়ে জরুরি, মানে হ্যান্ডস অন ট্রেনিং। এই হ্যান্ডস অন ট্রেনিং যতক্ষণ হবে না, মানে আপনার যদি ল্যাব বা এরকম প্রপার অ্যামেনিটিস না থাকে, তাহলে আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আপনি নিতে পারবেন না। আপনি থিওরিটিক্যাল যতই পড়েন না, ঢাকা ইউনিভার্সিটি থিওরিটিক্যাল পড়েন, তো প্র্যাকটিক্যাল কোনো ল্যাবরেটরি নেই, কিছু নেই। দেয়ার আর মেনি লাইক দিস। প্রাইভেট সেক্টর এখন উঠে আসছে। তো আমি মনে করি যে এরকম হ্যান্ডস অন ট্রেনিংটা উপরে জোর দিয়ে, প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের উপর জোর দিয়ে আমরা মানব সম্পদ তৈরি করলে সেই মানব সম্পদ আসলে দক্ষ মানব সম্পদ হিসেবে কাজ করবে। তো আমরা যেখানে অ্যাড্রেস করছি সেটা হচ্ছে আফটার কমপ্লিশন অফ দ্য ট্রেনিং তাকে প্রফেশনাল একটা টাচ দেওয়া, নাহলে তার যে ক্যারিয়ার সে খুঁজে পাবে, কোথায় পাবে, তার উৎসগুলো কী কী, সেইগুলোকে অ্যাড্রেস করা, কানেক্টিভিটি, নেটওয়ার্কিং, কমিউনিকেশন এবং তার এমপ্লয়মেন্ট অপরচুনিটিসগুলো তৈরি করা, সো দ্যাট they can be a professional manpower, they can work for the country in and outside. So this is, in fact, we are addressing as from Experience Bangladesh. It's a social business organization. We are not profit oriented, but we are thinking to develop a generation which will ultimately give a very professional impact to the national economy, as well as can earn the forex from overseas employment. And we are, in fact, like Shakhawat, we have a generation we call, we have created. That generation will help us to build that professionally with their, in fact, attachment when it is required, industrial attachment. They can help us. So it is our strength where our people are working. We can use their strength
to develop them as a professional so that they can have a employment opportunity easily inside the country and outside the country. রাইট। জাবের, আপনার কাছে আবারও আমি একটু ফিরে আসতে চাই। যেহেতু আপনি পর্যটন বোর্ডের সিইও হিসেবে আছেন, 1999 বা 92 দিকে প্রথমে একটা নীতিমালা করা হয়েছিল, পরবর্তীতে সেটা 2010-এর দিকে সংশোধন করা হয়, এখন 2024। আসলে সেই যে 10-এর সংশোধন করা হয়েছে, এরপর প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়েছে ইন্টারন্যাশনালি বা ডোমেস্টিক্যালি, কিন্তু বর্তমানে ট্যুরিস্ট আকর্ষণ করার জন্য বা আপনি যেটা বললেন কর্মসংস্থান বৃদ্ধির জন্য আপনাদের বোর্ড বা গভর্নমেন্ট আসলে কতটুকু উদ্যোগী? দুইটা বিষয়, যে নীতিমালার কথা বলছেন 2010-এ হয়েছিল, সেটাকে সংশোধন করার জন্য বা আপগ্রেড করার জন্য আমরা একটা প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা কাজ চলছে। এটা কত সালে পাঠিয়েছি? এটা আমরা এই কিছুদিন আগে পাঠিয়েছি, গত বছর মানে গত জুনে পাঠিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটা নতুন আইনও প্রস্তাব করেছি, সেটা হচ্ছে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, যাতে সব কিছু এটার মধ্যে ইনক্লুড হয়। ট্যুরিজম বোর্ডের যে আইনটা, সেটা দিয়ে কিন্তু ট্যুরিজম বোর্ডের অনেক কিছু করা সম্ভব না। আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে, যেহেতু অনেকগুলো মন্ত্রণালয় এর সাথে যুক্ত ট্যুরিজমের সাথে, তো ট্যুরিজমের জন্য এমন একটা অথরিটি থাকা দরকার যেটি সকল মন্ত্রণালয়কে নিয়ে কাজ করতে পারে এবং সেটি সরকার প্রধানের তত্ত্বাবধানে হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। এটা হচ্ছে একটা। 2 নম্বর বিষয় হচ্ছে, যেটা আমরা বলছি কর্মসংস্থানের কথা, যেটা আপনি বললেন যে 1000 গ্র্যাজুয়েট তৈরি হয়। এখন 1000 গ্র্যাজুয়েট তৈরি হয়, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির যে চাহিদা সেখানে কিন্তু ফুলফিল করছে না, কারণ ইন্ডাস্ট্রির চাহিদার সাথে আমাদের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর যে কারিকুলাম সেটা ম্যাচ করে না অনেক ক্ষেত্রেই। এটা একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে, আমরা এখন চেষ্টা করছি যে অন্তত পক্ষে এই ছেলে মেয়েরা যারা বের হচ্ছে তাদেরকে যাতে এন্টারপ্রেনার হিসেবে কাজে লাগানো যায়। অর্থাৎ 2022 সালের জাতীয় শিল্পনীতিতে 12টা সাবসেক্টরকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে পর্যটনের। সেখানে প্রায় 100-এরও বেশি কর্মকাণ্ড, উদ্যোগ এবং সেবাকর্ম পর্যটন শিল্প হিসেবে স্বীকৃত হয়েছে। এই বিষয়গুলোতে এন্টারপ্রেনার হিসেবে কাজ করা যায়, কিন্তু আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট তারা জানেই না যে ট্যুরিজমের ক্ষেত্রটা কত প্রসারিত। তারা মনে করে যে ট্যুরিজম মানে হচ্ছে হোটেলে চাকরি করা, ট্যুরিজম মানে হচ্ছে ট্যুর গাইড হওয়া অথবা ট্যুর অপারেটর হওয়া, আরও অনেক সেক্টর কিন্তু আছে। তো আমরা কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে আমরা বসছিলাম, তাদেরকে এন্টারপ্রেনার হওয়ার জন্য আমরা কথা বলেছি তাদের সাথে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহে বসছি এবং আগামী পরশুদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নিয়ে বসবো এবং তাদের মধ্যে যারা এন্টারপ্রেনার হতে চাইবে তাদেরকে আমরা এসএমই ফাউন্ডেশনের সাথে ট্যাগ করে দিব। তারা তাদেরকে শেখাবে কি এসএমই এন্টারপ্রেনার হওয়ার জন্য তাদের কি করতে হবে এবং তাদের জন্য আর্থিক ব্যবস্থাপনা কীরকম হবে এই বিষয়গুলো। বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট জানে না যে বাংলাদেশে হসপিটালিটি ম্যানেজমেন্ট নামে একটা সাবজেক্ট রয়েছে, বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটিতে রয়েছে বা পাবলিকে রয়েছে, অধিকাংশ স্টুডেন্ট জানে না। এই যে জানে না, এটার পেছনে আসলে আপনাদের অবদান কতটুকু, মানে কেন এটা জানে না বা আজকে 24-এ এসে কেন আপনারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যাচ্ছেন? এখন 2023 সালে এসে আমরা বাংলাদেশের জন্য একটা পর্যটন মহাপরিকল্পনা তৈরি করেছি। এর আগে পর্যটন কর্পোরেশন একটা পর্যটন মহাপরিকল্পনা তৈরি করেছিল। তো এখন আমরা যেটা বলছি যে আমাদের পর্যটন মহাপরিকল্পনায় আমরা একটা এরকমভাবে এটাকে আমরা একটা রোড ম্যাপ হিসেবে বিবেচনা করছি যে এটা একটা ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট হবে আস্তে আস্তে। যে কথাটা আপনি বললেন যে 2041 সাল নাগাদ বা 2040-এ যেখানে 55,000 বিদেশি পর্যটক আসবে বলে আমরা ধারণা করছি, এটা শুধু এখন যে অবস্থায় আছে এই অবস্থায় হবে না। আমরা বলছি প্রায় 81,000 নতুন হোটেলের রুম লাগবে এটার জন্য এবং সেখানে আমাদের পর্যটনের কন্ট্রিবিউশন হবে 744 কোটি মার্কিন ডলার বাংলাদেশের অর্থনীতিতে এবং আমাদের ট্যুরিজমের যেটা আমরা বলছি যে জিডিপিতে অবদান প্রায় 10% হবে। এবং এগুলো তো প্ল্যানিং, প্ল্যানিং কিন্তু আমাদের দরকার এক্সিকিউশনের জন্য আমরা কাজ করছি। যেমন ধরেন আমরা এখন যেটা বলছি যে আমাদের কয়েকটা ট্যুরিস্ট ডেস্টিনেশন আন্তর্জাতিক মানের হওয়া দরকার। আমরা 5টা জায়গায় ফিজিবিলিটি স্টাডি করেছি। একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, একটা নিঝুম দ্বীপ, একটা সুন্দরবনের শরণখোলা, একটা হচ্ছে পদ্মা ব্রিজের মাওয়া প্রান্ত, আর একটি হচ্ছে সম্পুর বিহার। এই 5টা জায়গাকে আমরা প্রাথমিকভাবে একটা আন্তর্জাতিক মানের ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে
তৈরি করতে চাই। এরপরে আমরা আরও 9টা জায়গাকে চিহ্নিত করছি। আমরা খুব বেশি জায়গাকে আমরা নেব না, বাকিগুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ করব। অলরেডি ফিজিবিলিটি স্টাডি হয়েছে এবং আমরা ডিপিপি তৈরি করে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। তো এই বিষয়গুলো হচ্ছে মানে আমাদের কার্যক্রম। আর এখানে যে ট্যুরিজম আমরা যেটা বলছি যে আমরা 5টা জায়গাকে ডেভেলপ করব, এটা কিন্তু সব সরকারি টাকায় না, সেখানে আমরা প্রাইভেট ইনভেস্টমেন্টকে আহ্বান করব। যে আমরা হোটেল, মোটেল, রিসোর্ট এগুলো কিন্তু গভর্নমেন্ট করবে না, অর্থাৎ গভর্নমেন্ট এখানে কোনো বিজনেস করবে না, বিজনেস প্রাইভেট সেক্টর করবে। আমরা শুধু জায়গা নির্ধারণ করে দিব, সুবিধা দিব এবং ওনাদেরকে যাতে কাজ করতে পারেন সেরকম একটা পরিবেশ তৈরি করে দেব। এইভাবে আমরা চেষ্টা করছি যাতে এটা ডেভেলপমেন্ট হয়। ট্যুরিজম বোর্ডের ইতিহাসে এটাই প্রথম এই ডেভেলপমেন্ট কার্যক্রম গ্রহণ। আমাদের এখানে কিন্তু প্রচুর সম্ভাবনা আছে, যেটা কমিউনিটি বেসড ট্যুরিজম, রুরাল ট্যুরিজম, এগুলা কিন্তু আমরা খুব সহজে ডেভেলপ করতে পারি বিকজ উই আর কান্ট্রি অফ ভিলেজেস অ্যান্ড মেনি আদার অ্যাট্রাকশনস কমিউনিটিস। সো এই জায়গায় আমরা যদি কাজ করি আমার মনে হয় ভালো রেজাল্ট আসবে। এক্স্যাক্টলি, আমরা যদি কাজ করি কিন্তু কাজটা কবে হচ্ছে বা হবে এটাই হচ্ছে আমার প্রশ্ন এখানে। উই আর রেডি, ইউ আর রেডি ফর ইট। আমি একটু সাখাওয়াত হোসেন আপনার কাছে আসতে চাই। আমি যদি একটু বলি, বাংলাদেশের সবচেয়ে বড় বা পৃথিবীর সবচেয়ে বড় কিন্তু সি বিচ হচ্ছে আমাদের কক্সবাজার, যেটা প্রায় 120 কিলোমিটারের মতো দীর্ঘ। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কলাতলি বিচ থেকে 90% পর্যটক যায় পাটুয়া টেক পর্যন্ত, যেখানে মাত্র 29.5 অথবা 30 কিলোমিটারের মতো। যেই দ্বীপটা বা যে বিচটা 120 কিলোমিটার, সেখানে মাত্র 30 কিলোমিটারের মতো আমাদের 90% পর্যটক যায়। বাকি পর্যটক বা বাকি অংশতে কোনো পর্যটক যায় না। এর কারণটা আসলে কি? এর সমস্যাটার দায়বদ্ধ আসলে কার? গভর্নমেন্ট অর কার? আসলে আমরা কাউকে দোষী করতে চাই না, দোষ দিলে তো সব গভর্নমেন্টের কাছেই যাবে। আচ্ছা, কিন্তু আমরা দোষী করতে চাই না। এখানে খেয়াল করে দেখেন, ওই যে বিচের কথা আপনি বলছেন, সেখানে কে যায়? সেখানে ডোমেস্টিক ট্যুরিস্ট যায়। সেখানে কিন্তু আপনি আমেরিকা থেকে, চায়না থেকে বা জার্মান থেকে বিদেশি এসে ওখানে খুব কম যায়। আমাদের চিন্তা করতে হবে যে হোয়াট ইজ ট্যুরিজম অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, হোয়াই ইট ইজ কল ট্যুরিজম অ্যান্ড পিস। আমাদের খেয়াল করতে হবে যে ট্যুরিজম দিয়ে কি আমাদের উপলক্ষ। আমাদের ব্যাপারটা হলো ট্যুরিজম দিয়ে আমরা রেমিটেন্স আর্ন করতে চাই, ফরেন কারেন্সি আর্ন করতে চাই, ট্যুরিজম দিয়ে আমরা কর্মসংস্থান করতে চাই। সো দ্যাট হোয়াট উড হ্যাপেন, আমার টোটাল সোশিও ইকোনমিক যে আপগ্রেডেশন অফ দ্য পিপলস লাইভলিহুড এবং তাদের মানুষের মন মানসিকতা, লাইভলিহুড এবং তার টোটাল কোয়ালিটি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন, আমার বাংলাদেশের যে ট্যুরিজম ডেস্টিনেশনগুলো আছে বা স্যার যেগুলোর কথা বললেন যে নতুন 5টা আনতে যাচ্ছেন, আমি এটা একটু বিনম্র চিত্তে একটু ডিফার করব। আমি বলবো যে এই দেশে ট্যুরিজমের ওই ডেস্টিনেশন করে ট্যুরিস্ট আনা এটা খুব টাফ জিনিস। তাহলে কিভাবে আনা যায়? এদেশের ট্যুরিজম আনতে হলে আপনাকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অথবা ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে হবে। অ্যাট্রাক্ট করলে ওই ইনভেস্টররা এই দেশে, যেমন ধরেন ইকোনমি জোন আছে বা বিভিন্ন ল্যান্ড দিয়ে দিতে হবে তাদেরকে, এবং বিনিয়োগকারীকে খুঁজে বের করে বিনিয়োগ করার জন্য ফ্যাসিলিটেট করতে হবে। এটা ফরেনার হতে পারে, লোকাল হতে পারে, গভর্নমেন্ট ফরেনার পার্টনারশিপ হতে পারে, লোকাল পার্টনারশিপ হতে পারে। তাতে করে কি হবে, এবার বিনিয়োগ যখন বিদেশিরা করবে তারা এই দেশে আসবে, এদেশে কর্মসংস্থান হবে, সেমিনার, সিম্পোজিয়াম, অন্যান্য কলকারখানা এবং ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। এটা হলো নাম্বার 1। আপনি ট্যুরিজম দিয়ে শুধু দেখানোর জন্য বাংলাদেশকে একটা লোক পৃথিবী থেকে আনতে পারবেন না, কথা পরিষ্কার। এখানে যদি আমরা ভুল পথে হাঁটি, ওই ট্যুরিজম বাংলাদেশকে দেখাবো অ্যান্ড ইট ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ইয়েস দিস ইজ টু মি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বাট ইট ইজ নট ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ফর এভরিবডি। তাহলে আমি কেন বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যাই, আমি কেন নেপাল যাই, ভুটান যাই, শ্রীলঙ্কা যাই? কারণ হলো কি, ওই দেশের যে সিনারিক বিউটি এবং টোটাল যে ট্যুরিস্টদের এয়ারপোর্ট থেকে নামা থেকে, এয়ারপোর্ট এয়ারলাইন্সের আপনি ভাড়া থেকে আরম্ভ করে, এয়ারপোর্টে নামা থেকে আরম্ভ করে তার হোটেলে আসা যাওয়া এবং যেই নিরাপত্তা, যে ধরনের মন মানসিকতা, সেটা আমাদের এখানে গড়ে তুলতে অনেক সময় লাগবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? বসে থাকলে চলবে না। যেহেতু আমার জিডিপিতে অবদান করা লাগবে, সেহেতু আমাদের প্যাসিভভাবে এদেশে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ যখন বাড়বে, আপনি দেখেন এখানে যদি আপনি পৃথিবীর মার্সিডিজ, বিএমডব্লিউ এদের কারখানা গড়ে তোলেন, এই কারখানা যখন হবে এদেশ থেকে, যখন আপনি এক্সপোর্ট করবেন, তখন আপনার এমনি রেমিটেন্স আসবে, এমনি আপনি ইনকাম করতে পারেন, বিদেশিরা এখানে থাকা আরম্ভ করবে। আপনি খেয়াল করেন রূপপুরে হাজার হাজার বিদেশি কোথেকে আসলো? তারা পারমাণবিকের জন্য। এখন আপনি এরকম ভাবে প্রজেক্ট নেন যে প্রজেক্টগুলো ভায়াবল এবং কোনো চুরি হবে না, সঠিকভাবে কাজ হবে, তাহলে বিদেশি বিনিয়োগ এমনিতেই দেশে আসবে এবং লোকরা এখানে আসবে।
আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আমাদের হোটেল ওয়েস্টিন ঢাকা, এখানে 98% ফরেন কাস্টমার। তো এরা কিন্তু পকেটে করে ডলার নিয়ে আসে। আপনি এই দেশে যদিও আমি লোকাল টাকা তার বিল করি, কিন্তু আমার টাকাটা রেমিট হয় বিদেশ থেকে দেশে আসে। এই যে আমাদের এক্সপোর্ট, এটা কিন্তু ওয়ান টাইপ অফ সার্ভিস এক্সপোর্ট করছি আমরা, এবং এভাবে যে ইনকামটা করছি, তাহলে আপনি মনে করেন যে বিজনেস গেস্ট আসে এই দেশে সেই বিজনেস গেস্ট আবার থার্সডে ফ্রাইডেতে বিদেশ চলে যায়, সে ব্যাংকক চলে যায়, অন্যান্য দেশে চলে যায়, বিকজ হি হ্যাজ নো ফ্যাসিলিটি। আপনি এটা বাংলাদেশের আমাদের মতো না যে সে সন্ধ্যা গিয়ে বাসায় ঘুমাবে, হি ওয়ান্ট টু এনজয় হিজ লাইফ। এখন তার সেসব সুবিধা কি কি করা দরকার সেগুলোকে বসে কথা বলা দরকার। এখন ওই বিদেশি যে 98% আসে, তাহলে আমাদের প্রথম খেয়াল করতে হবে যে আমরা তাহলে বিজনেস গেস্টকে আকর্ষণ করি। ওই পর্যটকের পিছিয়ে ঘুরে আমার কোনো লাভ হবে না, ওইটা সময় লাগবে, অনেক অনেক সময় লাগবে। কারণ আমি তো বলেছি আগে যে অ্যারাউন্ড 30 মিনিস্ট্রি ইজ ইন্টারকানেক্টেড উইথ দিস। এখানে রোডস অ্যান্ড হাইওয়ে আছে, এখানে সিভিল এভিয়েশন আছে, এখানে দুনিয়ার সব মিনিস্ট্রি এটার সাথে জড়িত। আপনি দেখেন যে আপনার কোনো দেশের যদি আইন শৃঙ্খলা একটু সামান্য অবনতি ঘটে, সেখানে লোকাল মানুষ তো জানে ফরেনার কি করে আসবে। সো ইটস আ ডেঞ্জারাস আইটেম টু ব্রিং ফরেনার অ্যাজ এ টুরিস্ট। ওয়েদার উই ক্যান ডু হোয়াট, উই ক্যান ব্রিং ট্যুরিজম অ্যাজ আ আরএমজি সেক্টর। দেখেন আরএমজি সেক্টর যদি বাংলাদেশে না থাকতো এত বিদেশি আসতো না। আপনি দেখেন এই দেশে ওষুধ শিল্প না থাকলে এত বিদেশি আসতো না। সেই আমরা 90-র দশক থেকে আরএমজি একটা সেক্টর পেয়েছি, বিদেশে রপ্তানি করে পণ্য আমরা রেমিটেন্স ইনকাম করি, আর কোন সেক্টর আমরা শনাক্ত করিনি। আমাদের ট্যুরিজম বোর্ড অনেকগুলি সেক্টরকে সাব সেক্টরকে শনাক্ত করেছে যেখানে আমরা বিদেশে বিনিয়োগ করতে, বিদেশিরা আসবে এই দেশে বিনিয়োগ করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য। সেই ক্ষেত্রে ওষুধ শিল্প হতে পারে, চামড়া শিল্প হতে পারে, জাহাজ নির্মাণ শিল্প হতে পারে। 2023-এর প্রতিপাদ্য কিন্তু ছিল যে ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ইনভেস্টমেন্ট। 23 থেকে 24 এক বছরে 27 তারিখ আজকে কতটুকু বাংলাদেশ এগিয়েছে বা সাস্টেনেবল ইনভেস্টমেন্ট কতটুকু করতে পেরেছে আপনার কি মনে হয়? দেখেন সাস্টেনেবল ইনভেস্টমেন্ট প্রথমে এক নম্বর কথা হলো এ দেশে বুঝে মানুষ যা কিন্তু অ্যাকশনে যায় না। সাস্টেনেবল ইনভেস্টমেন্টে আপনাকে গ্রিন প্রজেক্ট নিতে হবে। আপনাকে কি করতে হবে, যখন আপনি বিল্ডিং বানাবেন, ইকো ট্যুরিজম, আপনাকে পরিবেশকে বাংলাদেশ কতটুকু সফল এক বছর? বাংলাদেশ আমি মনে করি একটু সফল না, সামান্য কিছু সফল, তাও ট্যুরিজম বোর্ডের নিজস্ব চেষ্টা এবং মিনিস্ট্রি, সরি টু সে দিস, মিনিস্ট্রি ইজ নট বাংলাদেশ, ট্যুরিজম বোর্ড এবং পর্যটন কর্পোরেশন যে দুইটা আগাচ্ছে, আর মিনিস্ট্রি হলো এদেরকে পিছিয়ে টানছে। এটা কেন বলছি এটা আমি জানি না, স্যার কি বলবেন। আমরা যারা প্রাইভেট অর্গানাইজেশন আছি, আমাদেরকে মিনিস্ট্রি থেকে যে সাপোর্টটা দেওয়া দরকার সেই সাপোর্টটা আমরা পাচ্ছি না। বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস হওয়া দরকার প্রত্যেকটা জিনিস। আপনি যেমন হোটেল লাইসেন্স নেবেন, আপনি ধরেন এই দেশের বার লাইসেন্স নেবেন, এগুলোর জন্য আপনি একটা অথরিটির কাছে যাব, অথরিটি আমার সব করবে, অথরিটি এসে চেক করবে আমি সব ঠিক আছে কিনা। আমাদের দেশের এরকম আসে, একবার আসে ভোক্তা অধিকার, একবার আসে নিরাপদ খাদ্য, একবার আসে অমুক, এসে এখানে একটা অন্যরকম পরিবেশ। আমি বলি না যে আমরা মানে কাজে বাধা পাচ্ছেন, কাজে বাধা। আপনার এই দেশে ব্যবসা করতে আসলে কেউ, সে কেন ব্যবসা করতে আসলো, এই জন্য তাকে সকল আইন কানুন মেনে টেনে এগুলো করতে হবে, ফাইন। কিন্তু এই দেশে অনেকে আছে যারা ধরেন আমি বলি অ্যালকোহল বিদেশ থেকে ইম্পোর্ট না করে চোরাই পথে এনে বিক্রি করে যায়, আর যারা বিদেশ থেকে ইম্পোর্ট করে এনে তারা বিক্রি করতে পারে না, কারণ তাদের হাই প্রাইস হয়ে যায়। এই যে লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা দেখার মতো কোনো লোক নেই। আমরা যে বলবো কথা সেই কোনো লোক নেই। আসলে হচ্ছে কি, যখন ধরেন কোনো একটা হসপিটাল থাকে, যে হসপিটালে ডাক্তার নাই, নার্স নাই, কেউ নেই, ওই রোগী নিজেই নিজে আইসিইউর চিকিৎসা করতে হয়। এদেশে আছে, কিন্তু ওই মিনিস্ট্রির উপরে আমাদের এত কথা কেন বলি, ট্যুরিজমকে ওন করা, এটা একটা ওন করতে হবে, এটা একটা টেকনিক্যাল সাবজেক্ট। ইট ইজ নট, মানে আপনার মতে এটাই আমাদের মেইন প্রবলেম, আমাদের মিনিস্ট্রি বা দেখার লোক নেই। দেখার লোক এবং এটা দেখবে যে ওই ওনার কি ওই ফিল্ডে পড়াশোনা করা আছে কিনা, ওনার পড়াশোনা না থাকলে ওই থ্রাস্টটা আছে কিনা, ওনার ট্রেনিং আছে কিনা, উনি টোটাল দেশের জিডিপি নিয়ে যে ভাবার কথাটা, ইকোনমিক নিয়ে এবং টোটাল যে ইনভেস্টমেন্ট নিয়ে এবং আপনার বেসরকারি সরকারি এবং ফরেনারদেরকে নিয়ে কাজ করার মতো ওনার মানসিকতা আছে কিনা, নাকি উনি চিন্তা করে আরেক আমার মনে হয় এটা আসলে জবাবদিহিতার একটা প্রবলেম, এই কারণে কেউ আসলে সঠিকভাবে তাদের কাজ করছে না। এটা লিস্ট ইম্পর্টেন্ট, এটা কোনো ইম্পর্টেন্ট সেক্টর হিসেবে ধরে না, যার কারণে এই প্রবলেমটা হয়। এক্স্যাক্টলি যে কথাটা আমি শুরুতে বলছিলাম, একদমই যেহেতু শেষ মুহূর্তে চলে এসেছে অনুষ্ঠানে, মিস্টার জাবেদ আপনাকে দিয়ে শেষ করব। তার আগে মিস্টার পারভেজ আপনার কাছে আমি একটু জানতে চাই যে ইনভেস্টমেন্ট একটা সাইড উন্নয়নের জন্য, আরেকটা হচ্ছে লোকাল হেল্প। আপনারা যেহেতু আমাদের লোকাল হেল্প নিয়ে কাজ করে যাচ্ছেন, উদ্যোক্তা তৈরি করছেন বা দক্ষ জনশক্তি তৈরি করছেন, আপনাদের প্ল্যানিং কি, কতটুকু সফল হয়েছেন একদম ছোট্ট করে শুনতে চাই।
আসলে সবকিছুই নির্ভর করে সিচুয়েশন এর উপরে, তাই না? আমাদের কোভিডের একটা ধাক্কা গেছে, তারপর আবার এখন যে সারা পৃথিবীতে একটা টার্মোলিং সিচুয়েশন চলতেছে, ইট ইজ নট কনজেনিয়াল ফর ডেভেলপমেন্ট অফ ট্যুরিজম। এটা কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই, কারণ আমাদের সিচুয়েশন অনুযায়ী কাজ করতে হবে। এখন রাষ্ট্রের মেরামতের কাজ চলতেছে, তো আমরা তো যদি এখন বলি না আমরা ট্যুরিজম একদম উপরে নিয়ে যাবো, ইট ইজ নট পসিবল। সেই সিচুয়েশনটা ক্রিয়েট করা, ইট ইজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার পাবলিক। কিন্তু আমাদের সাথে সাথে এটাও চিন্তা করতে হবে যে আমাদের টিজিটিএ কারা, কারা আমার টার্গেট গ্রুপ, কারাই আমার টার্গেট অডিয়েন্স, তাদেরকে আমি অ্যাড্রেস একটু করে। জানতে চাই যে যেই মানে যারা এই সাবজেক্টে অনার্স মাস্টার্স করে আসছে, তাদের জন্য কি বাংলাদেশে কর্মসংস্থানের জায়গাটা আছে? মানে আপনার কি মনে হয়? শাখাওয়াত নিজেই বলছে আসলে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আছে, কিন্তু আমরা পর্যাপ্ত লোক, ভালো মানে ট্রেন্ড প্রফেশনাল পাচ্ছি না। তো ইট ইজ এ পার্ট অনলি, মানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করতেছে, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স যদি না থাকে, আমি থিওরিটিক্যাল এক্সপেরিয়েন্স নিয়ে আসছি। কর্মসংস্থানের জায়গাটা নেই। থ্যাংক ইউ সো মাচ মিস্টার জাবের। আপনার কাছে একটু ফিরতে চাই। শুরুতেই বলছিলাম আপনাদের লক্ষ্যমাত্রা 2041 সালের মধ্যে 55 লাখ পর্যটক বাংলাদেশে আনার। আজকে 2024, আর বেশি দিন নেই, 20 বছর বা 21 বছরের মতো। আসলে এখন কি মনে হচ্ছে কতটুকু সফল হতে পারেন? আমরা দুইটা বিষয়কে এখন চিন্তা করছি। একটা হচ্ছে যে আমরা যে বিদেশি পর্যটক আনবো, যেটা শাখাওয়াত সাহেব যেটা বলছেন, এটা এক ধরনের যে ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা আমাদের ট্যুরিজম সেক্টরে ইনভেস্ট করার জন্য দেশি এবং বিদেশি ইনভেস্টমেন্টের জন্য আমরা কাজ করছি, এটা হচ্ছে একটা দিক। আর 2 নম্বর একটা বিষয় হচ্ছে যে আমাদের কিছু পর্যটক আসে বাইরে থেকে, যারা কিন্তু আমাদের যে গ্রাম ভিলেজ এগুলো দেখার জন্য, সেজন্য আমরা কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে তুলছি। আমরা মৌলভীবাজার জেলায় একটি এবং সাতক্ষীরা শ্যামনগরে 2টা ট্যুরিজম কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে তুলেছি এবং সেখানে প্রচুর বিদেশি আসেন। আরেকটা হচ্ছে যে আমরা রাজশাহীতে একটা কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে তোলার জন্য আমরা ব্র্যাককে নিয়ে কাজ করছি এবং এটা অনেক বড় কমিউনিটি বেসড ট্যুরিজম হবে। তো আমরা মনে করি যে এটা আমাদের যে টার্গেট আমরা বলছি, সেটা করার জন্য শুধু যে আমরা যেটা বলছি যে আমাদের দেশে যেটা লেজার ট্যুরিস্ট, সেটা ছাড়াও কিন্তু নানা ধরনের ট্যুরিস্ট আমাদের দেশে আসে এবং আমরা আশা করছি যে এই ট্যুরিস্টের পরিমাণ বাড়বে। জানো, আমাদের তো অনেক গ্রাম, লেট আস স্টার্ট ফ্রম দেয়ার, ওয়ান ভিলেজ ওয়ান ডেস্টিনেশন, লেট আস স্টার্ট ফ্রম আওয়ার ওন ভিলেজ। আমি আমার ওন ভিলেজটাকে যদি তৈরি করি কমিউনিটি বেসড ট্যুরিজম, আসলে যদি এটা বলেন তাহলে আমার মনে হয় যে এটা প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে, সরকার, জনগোষ্ঠী, বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান, প্রত্যেকেরই। আমি একটা কথা হোমস্টে করে। আপনি একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন যে এত স্টুডেন্টের কর্মসংস্থান আছে কিনা। আমি ইউনিভার্সিটিতে পড়াই ট্যুরিজম সাবজেক্ট। আচ্ছা, সেখানে ফার্স্টে হলো যারা শিক্ষক, উইথ ডিউ রেসপেক্ট টু অল টিচার্স, তারা জানে না এই সাবজেক্ট কি পড়াচ্ছে। আচ্ছা, তো জানে না যখন সেই ইন্টারেস্ট দিতে পারে না স্টুডেন্টরা এই ফিল্ডে আসার কোনো ইন্টারেস্ট পায় না, এবং সে যখন ইন্টারেস্ট পায় না তখন সে গভর্নমেন্টের চাকরি খুঁজে সে ব্যাংকে চাকরি নিয়ে চলে যায়। সমস্যাটা আসলে আমাদের রন্ধ্রে রন্ধ্রে। অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের তিনজনকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে অনেক কিছু জানলাম, আসলে দর্শকরাও অনেক এনরিচড হলেন এবং আপনাদের সঙ্গে আসলে একই সাথে সুর মিলে আমিও বলতে চাই, এবারে যে প্রতিপাদ্য ট্যুরিজম অ্যান্ড পিস, এটা আসলে বাস্তবায়িত হোক। 2025-এ আমরা নতুন কোনো প্রতিপাদ্য নিয়ে আবারও বসবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সাথেই থাকুন।